ভারত সফরে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন তাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল। তো কেমন হলো বাংলাদেশের 15 সদস্যের সেই টি-20 দল, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। প্রথমে আমি 15 জনের নাম আপনাদের মেনশন করে শোনাচ্ছি, এরপর এই স্কোয়াডটা নিয়ে অ্যানালিসিস করছি। তো এই স্কোয়াডে প্রপার ব্যাটার হিসেবে 3জন রয়েছেন, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় আর তানজিদ হাসান তামিম। অলরাউন্ডার হিসাবেও 3জন রয়েছেন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ আর শেখ মাহেদী হাসান। উইকেট কিপারও 3জন রয়েছেন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক আর পারভেজ হোসেন ইমন। আর প্রপার বোলার 6জন রয়েছেন, এর মধ্যে 4জন পেস সেন্সেশন হলেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান আর তানজিম হাসান সাকিব। আর স্পিনার 2জন রয়েছেন, রিশাদ হোসেন আর জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়া রাকিবুল হাসান। তো এই হলো বাংলাদেশের 15 সদস্যের টি-20 স্কোয়াড। তো এর মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ এর আগে কিন্তু লাস্ট টি-20 খেলেছিল ওই টি-20 বিশ্বকাপেই। এরপর থেকে তারা কিন্তু এখনও অবধি কোনো টি-20 ম্যাচ খেলেনি। তো ওই টি-20 বিশ্বকাপে তারা যে স্কোয়াডটা দিয়েছিল ওই স্কোয়াডের সাথে এই স্কোয়াডের কিন্তু খুব বেশি অমিল নেই, মাত্র 3টা চেঞ্জেস আর কি হয়েছে এই স্কোয়াডটায়। তো কীরকম হয়েছে চেঞ্জেসগুলো? তো আর কি সাকিব আল হাসানের জায়গায় এসছেন মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, সাকিব যেহেতু ওই তার প্রেস কনফারেন্সে বলেই দিয়েছিলেন যে তিনি সম্ভবত বাংলাদেশের জার্সিতে লাস্ট টি-20 খেলেই ফেলেছেন ওই টি-20 বিশ্বকাপে, খুব দরকার বা প্রয়োজন না পড়লে এই টি-20 টিমে ফেরার তার আর কোনো সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। তো সেই কারণেই সাকিবের জায়গায় মেহেদী হাসান মিরাজকে দিয়ে এই জায়গাটায় রিপ্লেস করা হয়েছে। আমি মনে করি একদম রাইট ডিসিশনই হয়েছে, কারণ দুজনেই আর কি ক্রিকেটিং রোলটা অলমোস্ট সেমই। এই আরেকটা চেঞ্জেস কোথায় হয়েছে, সৌম্য সরকারের জায়গায় এসছেন পারভেজ হোসেন ইমন। দুজনেই হচ্ছে আর কি ওপেন করতে পারেন, দুজনেই আবার টপ অর্ডারের অন্য পজিশনেও ব্যাটিং করতে পারেন। তো সৌম্য যেহেতু আর কি ওই টি-20 বিশ্বকাপে মানে চরমভাবে ব্যর্থ হয়েছে, তো মানে তিনি তো শুধু ওই টি-20 বিশ্বকাপে না, তিনি এমনিও আর কি অধারাবাহিক আর কি পারফর্ম করেন। তো আর কি দেখতে গেলে সৌম্য সরকারের জায়গায় যে পারভেজ হোসেন ইমনকে আনা হয়েছে তিনিও আর কি নতুন ইয়ং সেন্সেশন। তো আর কি দেখতে গেলে এইটাও রিপ্লেসমেন্টটাও ঠিকঠাকই আছে। আর আরেকটা চেঞ্জ কোথায় হয়েছে, ওই টি-20 বিশ্বকাপে ছিলেন তানভীর ইসলাম, তিনি লেফট আর্ম স্পিনার, ওই মানে লেফট আর্ম স্পিনারকে আবার রিপ্লেস করেছেন ওই রাকিবুল হাসান, তিনিও আবার ওই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। যতই আর কি লেফট আর্ম স্পিনারকে আপনি লেফট আর্ম স্পিনার দিয়ে রিপ্লেস করুন না কেন, তানভীর ইসলাম কি টি-20 বিশ্বকাপে কোনো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল? পায়নি। ইভেন তার বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে এখনও ডেবিউই হয়নি। তো আর কি আপনি যখন এত বড় আর কি একটা মঞ্চে টি-20 বিশ্বকাপের মঞ্চে যখন ওই তানভীর ইসলামকে পাঠিয়েছিলেন, নিশ্চয়ই একটা কোনো পরিকল্পনা করেই পাঠিয়েছিলেন। তো তাকে তো কোনো ম্যাচ খেলানো হয়নি, এটা তো আর কি দায়টা তার নয়। তো কোনো রকম ম্যাচ না খেলিয়েই তাকে আপনি ভেরি নেক্সট সিরিজেই বাদ দিয়ে দেবেন, এটা আমি মনে করি এই ডিসিশনটা একদমই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা সিলেকশন প্যানেলের ঠিক হয়নি। আমি রাকিবুলের বিরুদ্ধে বলছি না যে রাকিবুল হয়তো বা আর কি লবিবাজি করে বা অন্য কোনোভাবে আর কি এই স্কোয়াডে ঢুকে পড়েছেন, সেটা আমি একবারও বলছি না। রাকিবুল কিন্তু আবার ওই 2020 সালে বাংলাদেশ যে আন্ডার-19 বিশ্বকাপ জিতেছিল সেই টিমের সদস্য। তো তারও অবশ্যই আর কি যোগ্যতা রয়েছে, ক্যালিবার রয়েছে, তিনি নিজের যোগ্যতাতেই এই টিমে এসেছেন। কিন্তু আপনি একজনকে যখন নিয়ে গেছিলেন আর কি এত বড় একটা বৈশ্বিক মঞ্চে, তো সেখানে অন্ততপক্ষে আপনার তো একটা সিরিজে তাকে দেখে নেওয়া উচিত ছিল, অন্তত 2টা-3টা ম্যাচ। সেখানে যদি তিনি খারাপ করতেন তারপরে সিরিজে না হয় আপনি তাকে বাদ দেওয়ার একটা স্কোপ পেতেন, কিন্তু সেটা না করেই আপনি একদম ডাইরেক্ট বাদ দিয়ে দিলেন। এই কাজটা মানে সিলেকশন প্যানেলের একদম কিন্তু ঠিক হয়নি। আর এছাড়াও দেখতে গেলে ওই মেহেদী হাসান মিরাজও কিন্তু প্রায় 1 বছরের মানে বেশি সময় পরে তিনি টি-20 টিমে ফিরেছেন। তিনি ওই লাস্ট টি-20 খেলেছিলেন ওই গত বছর জুলাইয়ে আফগানিস্তানের এগেনস্টে। তো তারপর আর কি হিসাব করলে মানে এইবারই আর কি তিনি প্রায় 1 বছরেরও বেশি সময়, মানে প্রায় আর কি 1.25 বছর পরে তিনি আবার টি-20 টিমে আবার ফিরেছেন। হ্যাঁ, মাঝে তিনি আবার টি-20 টিমে 1 বছর পর না, তিনি টি-20 টিমে কিন্তু ফিরেছিলেন ওই গত বছর ডিসেম্বরে বাংলাদেশ যে নিউজিল্যান্ডের এগেনস্টে মানে টি-20 খেলতে গেছিল, টি-20 আর ওডিআই সিরিজ, সেখানে কিন্তু মিরাজ দলে ছিলেন। শুধু আর কি ওই দলেই ছিলেন না, তিনি কিন্তু ভাইস ক্যাপ্টেনও ছিলেন, কিন্তু তাকে এক ম্যাচও খেলানো হয়নি। তো আর কি ম্যাচ খেলার দিক থেকে বললে তিনি প্রায় 1 বছরেরও বেশি সময় পর আবার এই টি-20 দলে ফিরলেন। আশা করি এই সিরিজে তিনি ডেফিনেটলি ম্যাচ পাবেন। তো এরকম আর কি গুঞ্জন শোনা যাচ্ছিল যে টেস্ট আর ওয়ানডেতে শান্তকে ক্যাপ্টেন হিসেবে রাখলেও টি-20 ক্যাপ্টেন্সিটা তার থেকে কেড়ে নেওয়া হবে। তো এরকম গুঞ্জন চারপাশে শোনা গেলেও আর কি সেটা বাস্তবায়িত হয়নি, শান্তকেই ক্যাপ্টেন করে সিলেকশন প্যানেল এগোচ্ছে। তো শান্তরও আর কি মানে রিসেন্ট পাস্ট ফর্মটা একদমই ভালো নয় আর কি। রিসেন্টলি তিনি ইন্ডিয়ার এগেনস্ট ওই চেন্নাই টেস্টে একটা ওই 82 রানের ইনিংস খেলেছিলেন। যাই হোক, ওই ছন্দটা যদি তিনি টি-20 সিরিজেও ক্যারি করতে পারেন তাহলে সেটা দলের জন্যই ভালো হবে, তার নিজের জন্যও ভালো হবে। এছাড়া লিটন কুমার দাসও রয়েছেন আর কি। লিটনও এখন আর কি বলতে গেলে তিনি এখনও বাংলাদেশের ওই 1 নাম্বার উইকেট কিপার, মানে মানে তাহার আর কি মানে বলতে গেলে তার রিপ্লেসমেন্ট এখনও বাংলাদেশের আর কি সিলেকশন প্যানেল বলুন বা ক্রিকেট বোর্ড বলুন এখনও খুঁজে পায়নি।
তো তিনি যতই আর কি অফ ফর্ম অন ফর্মে যাই তার কি থাকুন না কেন, তাকে আর কি খেলাতেই হবে বলতে গেলে। আর ওইদিকে তানজিদ হাসান তামিম, তারও আর কি ওই টি-20 বিশ্বকাপটা খুবই খারাপ কেটেছিল। তিনি আর কি ওই বিলো 100 স্ট্রাইক রেটেই ব্যাটিং করেছিলেন, সব মানে তিনি 7 ম্যাচ মিলিয়ে বোধহয় সম্ভবত 76 রান করেছিলেন। তারও একদমই আর কি বিশ্বকাপটা ভালো যায়নি, কিন্তু তাকে আর কি এই জায়গাটা আরেকবার সুযোগ দেওয়া হয়েছে আর কি। তার মধ্যেও তো ডেফিনেটলি ট্যালেন্ট রয়েছে, ক্যালিবার রয়েছে, তো সেই কারণেই তাকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে। তো এছাড়াও এই জায়গাটায় মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেকও রয়েছেন। অনেকে দেখছি রিয়াদ আর জাকিরের ইনক্লুশন নিয়ে আর কি সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি করছে, বলাবলি করছে যে টি-20 বিশ্বকাপে এরকম ব্যর্থ হওয়ার পরেও কেন আর কি তাদেরকে আবার ফিরিয়ে আনা হলো। তো টি-20 বিশ্বকাপে তো আরও অনেকেই ব্যর্থ হয়েছিল, তো সবাইকে কি বাদ দিয়ে দিতে হবে? তো বাংলাদেশের পাইপলাইন কি এতটাও স্ট্রং যে 15 জনের 15 জনকে কি রিপ্লেস করে দিতে পারবে? সেটা তো ভাই সম্ভব নয়। তো আর কি মাহমুদুল্লাহ রিয়াদের বয়স হয়ে গেছে ঠিকই, 39-40 বছর তার বয়স হয়ে গেছে, কিন্তু তিনি যে পারফরমেন্সটা এখনও ডেলিভার করতে পারেন, অনেক তরুণ ক্রিকেটারও কিন্তু সেটা পারেন না। আপনারা অনেকে ওই লাস্ট ম্যাচের ওই কথাটা নিয়ে বলেন, আফগানিস্তানের এগেনস্টে তিনি ওই লাস্টে 5 বল ডট খেলে আর কি মানে বাংলাদেশের যেটুকু জয়ের স্বপ্ন ছিল সেটাকে আর কি পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছেন। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন তো, রিয়াদ যে ওই জায়গাটা 5টা ডট বল খেলেছিলেন, ওই পুরো পরিকল্পনাটা কি রিয়াদের একারই ছিল? তিনি ওই টাইমে ক্রিজে গিয়ে কি আর কি তিনি মনে মনে সেট করে নিয়েছিলেন যে তিনি 5টা ডট বল খেলে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেবেন? একদমই কিন্তু নয়। টিম ম্যানেজমেন্ট থেকে তাকে যেরকম নির্দেশ দেওয়া হয়েছিল, ক্যাপ্টেন কোচ তাকে যেরকমভাবে আর কি পরামর্শ দিয়েছিল, তিনি সেই একদম কাজটাই ওই ক্রিজে গিয়ে করেছেন। এখানে দায়টা কিন্তু মোটেই তার একার নয়, পুরো দলেরই ছিল, টিম ম্যানেজমেন্টের ছিল। এছাড়াও আপনি খেয়াল করে দেখবেন রিয়াদ কিন্তু সুপার 8টা তার খুব একটা ভালো যায়নি টি-20 বিশ্বকাপে, কিন্তু গ্রুপ ম্যাচগুলোতে তিনি কিন্তু তার দিক থেকে ভালোই পারফর্ম করেছেন। আমি রিয়াদকে নিয়ে পরে একটা আলাদা করে ভিডিও করব যে এই টি-20 টিমে রিয়াদের এখনও কতটা প্রয়োজনীয়তা রয়েছে। তো সেই মানে ভিডিওটায় আমি রিয়াদকে নিয়ে ডিটেলসে আর কি আলোচনাগুলো করব। এছাড়াও জাকির আলী অনেককে নিয়েও কথা হচ্ছে। জাকির আলী অনেক ওই টি-20 বিশ্বকাপে কম ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, 1 ম্যাচ বা খুব বেশি হলে 2 ম্যাচ। ওই পার্টিকুলার ম্যাচগুলোতে তিনি কি তার মানে প্রপার যে রোল, ফিনিশিং রোল, ওইখানে কি তাকে টিম ম্যানেজমেন্ট ঠিকভাবে ইউজ করতে পেরেছিল? তিনি কি সেই যথেষ্ট সময়টুকু পেয়েছিলেন? একেবারেই কিন্তু পাননি। তিনি কিন্তু এমনি এমনি ন্যাশনাল টিমে আসেননি, তিনি বিপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। মানে ওই বাংলাদেশের যে এনসিএল হয় সেখানেও কিন্তু তিনি মানে 40-এর উপর গড়ে কিন্তু রান করে তিনি কিন্তু এইবারের এই ভারত সফরের টেস্ট দলেও কিন্তু তিনি জায়গা করে নিয়েছিলেন। তো এমনি এমনি তো সিলেক্টররা আর কি তাকে ন্যাশনাল টিমে ঢুকিয়ে দেননি, তিনি পারফর্ম করে এসছেন বলেই না মানে এই নিজের যোগ্যতাতেই এই জায়গাটা আর কি চান্স পেয়েছেন। এছাড়াও আর কি তিনি ওই তার মানে ডেবিউ টি-20 ইন্টারন্যাশনালে সিলেটে যে মানে শ্রীলঙ্কার এগেনস্টে 34 বলে 68 রানের একটা ইনিংস খেলেছিলেন 200 স্ট্রাইক রেটে, সেটা কি আপনারা ভুলে গেছেন যে তিনি কতটা বিধ্বংসী আর ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন? এছাড়াও বিপিএলে খেলা তার ইনিংসগুলো, যে ছোটো ছোটো ক্যামিওগুলো তিনি খেলে আর কি শেষ দিকে দলের রানটাকে অনেকটা বাড়িয়ে দিতেন, ভুলে গেছেন সেগুলো? এছাড়াও জিম্বাবুয়ের এগেনস্টে তিনি 40 অড রানের একটা ইনিংস খেলেছিলেন খুব ভাইটাল একটা মোমেন্টে গিয়ে, মানে খুব কম রানেই বাংলাদেশের 4-5 উইকেট পড়ে গেছিলো। সেই জায়গায় তিনি নিজের একটা ওরকম ব্যক্তিগত ইনিংস খেলে পার্টনারশিপ করে দলকে বিপদের হাত থেকে কিন্তু টেনে তুলেছিলেন। এছাড়াও তিনি কিন্তু কিপিংটাও খুব যে খারাপ করেন তাও কিন্তু না। তো এইরকম ওই একটা দুটো ম্যাচের আর কি পার্সপেক্টিভেই যারা আর কি এইরকম মানে মানে জাকের আলী অনেককে বলুন কিংবা মাহমুদুল্লাহ রিয়াদকে বলুন, যারা আর কি বাদ দিয়ে দেওয়ার পক্ষপাতী, আমি কিন্তু তাদের সাথে এই জায়গাটায় মোটেই একমত নই। আমি এখনও মনে করি স্টিল মাহমুদুল্লাহ রিয়াদ এই দলকে আর কি যথেষ্ট দেওয়ার মতো তার সামর্থ্য রয়েছে। তার তো আর সাকিব আল হাসানের মতো আইসাইট নষ্ট হয়ে যায়নি, তিনি তো আর যে বল চোখে দেখতে পাচ্ছেন না বিষয়টা তো এরকমও না, তার ফিটনেসও এখনও যথেষ্ট আর কি ভালো পর্যায়ে রয়েছে। তো তিনি যদি চান, তো তার যদি ফিটনেস থাকে, তার যদি সামর্থ্য থাকে, তিনি যদি পারফরমেন্স ডেলিভার করতে পারেন টিমকে, তার কি তিনি কেন খেলবেন না? তো মাহমুদুল্লাহ রিয়াদ আর এই জাকির আলী অনেক, এই দুজনের কাছেই এখন চ্যালেঞ্জ থাকবে আর কি উইলো হাতে, বা একদম আর কি নিজেদের সেরা পারফরমেন্সটা ডেলিভার করে দলকে জেতানো বা দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিন্দুক বা সমালোচকদের মুখটা বন্ধ করে দেওয়া। মানে তারা যদি একমাত্র ম্যাচ উইনিং পারফরমেন্স করেন বা নিজেদের যদি ব্যক্তিগত আর কীভাবেও তারা যদি মানে টিমের হয়ে যদি কন্ট্রিবিউট করতে পারেন, তাহলেই একমাত্র তাদেরকে নিয়ে প্রশ্ন ওঠাটা বন্ধ হবে। না হলে কিন্তু তারা যদি আর কি রেগুলার আর কি ব্যর্থ হতে থাকে, 2-1 সিরিজ যদি টানা ব্যর্থ হয়ে যায়, তাহলে কিন্তু স্পেশালি মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এরপরে নেক্সট বলির পাঠা হয়ে গেলেও যেতে পারে। তো আপনারা কি মনে করেন ভারতের বিপক্ষে বাংলাদেশের এই টি-20 স্কোয়াডটা কি ঠিকঠাক আছে, নাকি এই স্কোয়াডে আপনারা কিছু অদল বদল দেখতে চেয়েছিলেন? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।